অন্তর্বর্তী সরকারে দায়িত্বে পুনঃবণ্টন, সাখাওয়াতের পরিবর্তে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর। ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য নাহিদের, যুব ক্রীড়ার সঙ্গে শ্রম কর্মসংস্থানে আসিফ। মোহাম্মদপুরের সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা সহ বিদেশি মুদ্রা, প্রাইজ বন্ড উদ্ধার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে থাকাকালে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। প্রাণচাঞ্চল্য ফিরছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায়, নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। প্রশাসনের সঙ্গে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা। ভোরের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর। শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সরকারের উপদেষ্টারা, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন সদস্যদের শপথের পর বঙ্গভবনে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আলোচনা হয় জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে। শুক্রবার নতুন 4 উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। এর আগে গত 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও 13 উপদেষ্টা। পরে 2 দফায় আরও 3 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার দফতর বন্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দফতর পুনঃবন্টন করা হয়েছে। এম শাখাত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে নাহিদ ইসলামকে। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টার দপ্তর বন্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। এম সাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অধ্যাপক আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় সামলাবেন। শুক্রবার শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে দেয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব। আর আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্তের, রিজওয়ানা হাসানকে পরিবেশের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর উপদেষ্টা ফারুকী আজম পেয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশে বসবাসরত হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক এক্সপোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন বলে জানান মোদী। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ভারত। ডক্টর ইউনূস আশ্বস্ত করেছেন, বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের হামলা ও নির্যাতনের বিষয়ে অতিরঞ্জিতভাবে খবর প্রকাশ করা হয়েছে উল্লেখ করে ভারতীয় সাংবাদিকদের এ বিষয়ে তৃণমূল থেকে সংবাদ সংগ্রহে মোদির কাছে আমন্ত্রণ জানান। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শপথ নেয়ার পরপরই তাকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বাংলাদেশে ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এর মধ্যে শিশু রয়েছে অন্তত ৩২ জন। শুক্রবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত বল প্রয়োগ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জাতিসংঘ জানালো, বাংলাদেশের ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জনই শিশু। এছাড়াও হাজারো মানুষ আহত বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে মারা যান ২৫০ জন। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। ১০ পাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক। বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. এর আগে জানানো হয়, শিগগিরই জাতিসংঘ ছাত্র আন্দোলনে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বেগম জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব জানান, শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। অতি শীঘ্র
আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, সাম্প্রদায়িক হামলার অভিযোগের আড়ালে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এদিকে শুক্রবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি বলেন, যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তারা দেশের শত্রু। তাদের অপচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি কখনোই নষ্ট হবে না। বিএনপির মহাসচিব আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো রাষ্ট্র নির্মাণে কাজ করবেন তারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন, তারা স্বস্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করতে চান। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই। নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। ভোরের সময় আরও থাকছে, উপাচার্য সহ শীর্ষ কর্তারা পদত্যাগ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা। থমকে গেছে একাডেমিক কার্যক্রম, সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় কয়েকজনের অস্বাভাবিক যাতায়াতে সন্দেহ করেন স্থানীয়রা। খবর পেয়ে ফ্ল্যাটটিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের এই আবাসিক ভবনে শুক্রবার বিকেলে কয়েকজনের অস্বাভাবিক যাতায়াত লক্ষ্য করে সন্দেহ হয় এলাকাবাসীর। সেনাবাহিনীকে খবর দেন তারা। এর ফাঁকে স্থানীয় কয়েকজন ঢুকে টাকা, স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে তার আগেই চলে আসে সেনা সদস্যরা। হাতে নাতে ধরা পড়া একজনের পকেট থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অনেক লোকই ঢুকতেছে, সাদা গাড়ি নিয়ে আসতেছে, কেউ কেউ পাজারো নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে। তখন ভাইদেরকে আর কি বের করে দিছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতেছে, তুমি আর্মিদেরকে খবর করো। তখন আমি সাথে সাথে আর্মিদের শেরে বাংলা যে হটলাইন নাম্বার, সেখানে ফোন দিই। বাসার নিরাপত্তা কর্মী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ফ্ল্যাটটির মালিক। তিনি এখানে বসবাস না করলেও নিয়মিত যাতায়াত করতেন। হ্যাঁ, মাঝে মাঝে আসতো, একা আসতো, ভালো সাথে কেউ একজন থাকতো। পুলিশ জানিয়েছে, অভিযানে শাহ কামালের বাসা থেকে 3 কোটির চেয়ে বেশি টাকা, 10 লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং প্রায় 74,000 টাকার প্রাইস বন্ড সহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শীর্ষ কর্তারা পদত্যাগ করায় প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে। থমকে গেছে একাডেমিক কার্যক্রম। সরকার নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। বিস্তারিত তারিফ রহমানের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব ক্ষেত্রেই সংস্কার চলছে। গত 10 আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একে একে পদত্যাগ করেন উপাচার্য, 2 উপ-উপাচার্য, প্রক্টোরিয়াল বডি, সব হলের প্রদক্ষ ও ছাত্র উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে এখন কার্যত প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে।
এমন অবস্থায় গত 7 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 552তম জৌলি সিন্ডিকেট সভায় গৃহীত সব সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে। ওই সভায় আবেদনের ভিত্তিতে আবাসিক হলের আসন বরাদ্দ সহ 19 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল। পাশাপাশি 16 আগস্ট থেকে শাটল ট্রেন চালু ও 18 আগস্ট থেকে আবাসিক হল খুলে দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে স্থগিত হয়ে পড়েছে সব কার্যক্রম। সেশন জটের সংখ্যায় শিক্ষার্থীরা প্রশাসন না এসে যদি আমাদের ক্লাস কার্যক্রম ফিরিয়ে না দেয় তাহলে আমাদের যে আমরা সেশন জটের ভিতরে পড়ব। এবং এছাড়া যদি আমরা এরকমভাবে অবসর সময় কাটাই তাহলে শিক্ষার্থীদের পক্ষে যে তাদের যে ক্লাস কার্যক্রম, তারপর ক্যাম্পাসে এসে যে আনন্দ উপভোগ করা, এগুলো থেকে যদি আমরা বঞ্চিত হচ্ছি। এরই মধ্যে গত 14 আগস্ট বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসিক হলে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায় রেজিস্ট্রার ও অ্যাকাউন্টস অফিস ছাড়া উপাচার্য, উপ উপাচার্য সহ সব অফিস তালাবদ্ধ। এই মুহূর্তে কোনো উপাচার্য যদি না আসে, কোনো অভিভাবক যদি না আসে তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা তো বা হল খোলা তো সম্ভব না। নতুন যোগ্য প্রশাসন নিয়োগের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কার্টুনে বিদ্রোহ শিরোনামে রাজধানীর ড্রিক গ্যালারিতে চলছে প্রদর্শনী। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে বিভিন্ন বয়সী শিল্পীদের আঁকা কার্টুন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। 23 আগস্ট পর্যন্ত বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। দেয়ালে দেয়ালে আন্দোলনের চিত্র, কোনোটি মর্মান্তিক আবার কোনোটি ব্যঙ্গাত্মক। কার্টুনের মাধ্যমে এভাবেই তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ছবি। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতার সংলাপ, কার্টুনিস্টদের আঁকা ছবি ছড়িয়ে পড়তে দেখা গেছে সামাজিক মাধ্যমে। কেউ নামে এঁকেছেন, কেউ বা এঁকেছেন বেনামে। এই অমূল্য সৃষ্টিকর্মগুলোকে একসঙ্গে দেখতে পাওয়ার অনুভূতি ব্যক্ত করেছেন দর্শনার্থীরা। গত অনেকগুলো বছর একদমই ক্যারিকেচার কার্টুন কিছুই দেখি নাই, তো এই সময়ের মধ্যে দিয়ে গিয়ে এতগুলো কার্টুন দেখতে পারে কি যে ভাল লাগতেছে। আমাদের যে প্রতিবাদের ভাষাটা বের হয়ে আসছে, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমার মনে হয় না আমি এর আগে কখনো দেখেছি কার্টুনে যে এত মানে টপিকটা যে এত ভ্যারি করতে পারবে, এত বড় ধরনের হতে পারবে, এটা আমি কখনো আগে দেখিনি। যে স্যাক্রিফাইস স্টুডেন্টদের স্ট্রাগলটা দেখেছে, ওইগুলো অনেক ইম্পর্ট্যান্ট, ওইগুলো অনেক ইম্প্যাক্টফুল। নিজের চোখে যেভাবে দেখেছি এখানে সেভাবেই দেখছি, তবে আউটলেটে বা মিডিয়াতে যেভাবে দেখেছি সেটার সাথে অবশ্যই একদম কমপ্লিটলি অপোজিট একটা ছবি আমি দেখছি। এরকম ওপেনলি যেই কার্টুনগুলো আমরা দেখতেছি বিগত এক যুগের বেশি সময় আমরা এগুলো চিন্তাও করতে পারি নাই। নানা শঙ্কা ও ভয় কাটিয়ে এসব কার্টুন এঁকেছেন অনেকে। আয়োজকরা বলছেন অভ্যুত্থানের পর কেটে গেছে শিল্পীদের ভয়। আমাদের এখানে কার্টুনিস্টরা তাদের কাজ করেছে, যদিও আমি বলবো আমরা রফিকুন নবীর টোকাই দেখেছি, অনেক কিছু দেখেছি। একটা লম্বা সময় ছিল যেখানে শুধু কার্টুনিস্ট না, অনেক ব্যক্তি যাদের কথা বলার দরকার ছিল তারা কথা বলেনি। এখন কেউ কেউ সুর বদলাচ্ছে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু তারপরেও আমি বলবো আমরা এখানেই এই গ্যালারিতেই আমরা যেই প্রদর্শনীগুলি করেছি সেগুলি কার্টুনিস্টরাই করেছে। এই কার্টুনটা যেদিন বেরোলো ফেসবুকে, সেদিন আমি অজস্র ফোন পেয়েছি বিদেশ থেকে, আপনি কি কিছু জানেন কখন? তো আমি বলছি যে না, আমি আসলে কিছু জানি না, কিন্তু সিচুয়েশনটা এমনই হয়েছে যে কোনো সময় একটা কিছু ঘটে যাবে। মত প্রকাশে অসংখ্য ছলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে সেই চিত্রই ফুটে উঠেছে প্রদর্শনীতে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় প্রাণচাঞ্চল্য ফিরছে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় নতুন করে দাম বাড়েনি কোনো নিত্যপণ্যের, তবে বেচাকেনা কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। প্রশাসনের পাশাপাশি বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরাও। শেখাত চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা খুচরা ব্যবসায়ীরা নিজেদের চাহিদা মতো পণ্য বোঝাই করে ফিরছেন গন্তব্যে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। বিভিন্ন মোকাম থেকে গাড়ি এখানে খাতুনগঞ্জ আসতেছে, আমি মনে করি আমাদের আরো পর্যায়ক্রমে ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।
বুকিং দেয়া বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্য পণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে। সয়াবিন বর্তমানে আপনার 5000 142 টাকা এবারে লিটার পরে আর কি, সয়াবিন খোলাটা, আর পামটা প্রায় 138-37 টাকা মতো পড়ে এগুলো আর কি। সরবরাহ একদম প্রচুর, দাম প্রতিদিন 20 টাকা 30 টাকা প্রতি মনে কাটতেছে। এরকম থাকলে আমার মনে হয় চিনি 100 টাকার ভিতরে চলে আসবে। এছাড়া বর্তমানে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফলে সরবরাহ বেশি থাকায় দামও নিম্নমুখী নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। এছাড়া কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে রসুন ও আদার দামও। স্থিতিশীল আছে ডালের দরও। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 90 হতে 95 পর্যন্ত বিক্রি হচ্ছে, যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে। আদা হচ্ছে যে 200 টাকা হচ্ছে 220 টাকা, আর রসুন হচ্ছে 160 টাকা 170 টাকা পর্যন্ত। মটর ডাল বিক্রি হচ্ছে বর্তমানে 69 থেকে 70 টাকা, মুসুর ডাল বিদেশিটা 100 থেকে 102 টাকা, আর দেশি মুসুর আপনার 120 থেকে প্রকারভেদে 125 টাকা পর্যন্ত আছে। চাকতাই খাতুনগঞ্জে প্রায় 5000 দোকান, আড়ত ও গুদামে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে সরবরাহ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বেচাকেনাও। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি নগদ অর্থ সংকট নিরসন, পাশাপাশি পুলিশি পাহারা বাড়ানো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘদিন ভ্রমণ পিপাসুরা না আসায় থমকে গেছে পাহাড়ের পর্যটন শিল্প। বিভিন্ন ছাড় দিয়েও বান্দরবানে পর্যটকের দেখা মিলছে না। পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশের চলমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশায় ব্যবসায়ীরা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। কোলাহল মুক্ত পরিবেশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন শত শত পর্যটক। পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়ান এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত, তমাতুঙ্গি সহ সবগুলো দর্শনীয় স্থান ভ্রমণ পিপাসুদের পদচারণায় থাকে মুখর। কিন্তু দীর্ঘদিন পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চলমান দেশের পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়ে পড়ে পর্যটন সমৃদ্ধ জনপদটি। বিভিন্ন ছাড়েও দেখা মিলছে না পর্যটকের। হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন, রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাতে খা নীরবতা। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। বান্দরবান জেলা তো হচ্ছে আমরা বেশিরভাগ নির্ভর করি হচ্ছে পর্যটকদের উপর, আর আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি। বন্ধ হয়ে গেলে আমাদের এখানে যারা আমরা গরিব কর্মচারী আছি, আমাদের তো সংসার বন্ধ হয়ে যাবে। এদিকে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের আমরা পাশে আছি। আমাদের জেলা পুলিশও কাজ করতেছে, অন্যান্য বাহিনীও সেখানে কাজ করতেছে। আমি মনে করি বান্দরবান এলাকায় যেসব নির্ধারিত যে টুরিস্ট স্পটগুলি আছে, সেসব টুরিস্ট স্পটগুলি অবশ্যই আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 20,000-এর বেশি মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের বর্তলী, দত্তপাড়া, চাটখিল সড়কের এখন বেহাল দশা। বেশিরভাগ স্থানেই কার্পেট উঠে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্তের। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। সড়কের অর্ধেক জায়গা কাদা পানির দখলে, আর বাকি অর্ধেক খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন, পথচারীদেরও পড়তে হয় বেশ বিপাকে। এমন বেহাল দশা লক্ষ্মীপুরের বটতলী, দত্তপাড়া, চাটখিল সড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ লক্ষ্মীপুরের সঙ্গে পাশের নোয়াখালী জেলার চাটখিলের যোগাযোগের সবচেয়ে সহজতম মাধ্যম এই সড়ক। লক্ষ্মীপুর অংশের 7 কিলোমিটার সড়ক এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। বৃষ্টির পানি জমে সড়কের এক একটি গর্ত পরিণত হয়েছে ছোটখাটো ডোবায়। দীর্ঘ 1 বছর থেকে এমন পরিস্থিতি হয়েছে যে আমরা এ রোডে চলতেও পারি না। এই অবস্থাতে মানুষ চলাইরা করার তো কঠিন ব্যাপার হয়ে গেছে। বটতলির থেকে দত্তপাড়া পর্যন্ত 2 ঘন্টা লাগে গাড়ি যাইতে, কত গাড়ি রাস্তার মধ্যে হড়ি থাকে। এলজিডি মন্ত্রণালয় সহ যারা যুক্ত আছেন তাদের সকলকে বলবো যে অতি শীঘ্রই
এই রাস্তাটা চলাচলের জন্য উপযুক্ত করে সংস্কার করুন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, বরাদ্দের অভাবে এই সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি। চট্টগ্রাম বিভাগীয় প্রকল্পে সড়কটি মেরামতের জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। বিভাগীয় প্রকল্পে এই রাস্তার প্রস্তাব করেছি, যদি আমরা বরাদ্দ পাই তখন আমরা এটার কাজ করব। যেহেতু রাস্তাটা গুরুত্বপূর্ণ এবং ওইটা ওয়ারিং করতে হবে, এই জন্য আমরা ওইভাবে ডিজাইন করেই আমরা রাস্তাটা কার্যক্রম করব। সড়কটির পাশে রয়েছে একটি ইউনানি মেডিকেল কলেজ, ডিগ্রি কলেজ সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠান। এই সড়কে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারে দায়িত্বে পুনঃবন্টন, সাখাওয়াতের পরিবর্তে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর। ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য নাহিদের, যুব ক্রীড়ার সঙ্গে শ্রম কর্মসংস্থানে আসিফ। এবং মোহাম্মদপুরের সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা সহ বিদেশি মুদ্রা, প্রাইজ বন্ড উদ্ধার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে থাকাকালে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।